এবং আমাদের যে যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের যিনি সম্মানিত সভাপতি শ্রী সুশান্ত দেব এবং বিধায়ক, উনিও ওনার সুন্দরভাবে ওনার বক্তব্য এখানে আমাদের সামনে রেখেছেন। এবং এতে করেও আমার মনে হয় যে এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন অনেকটা উদ্বুদ্ধ হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের বিভিন্ন স্তরের যারা আমাদের কার্যকর্তারা রয়েছেন, সম্মানিত নেতা নেত্রীরা আছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, এবং যাদের জন্য আজকের এই সমাবেশ, বিভিন্ন কলেজ স্কুলের থেকে আগত আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং অন্যান্য অতিথিবর্গ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজেও টিচার ছিলাম, আমি জানি 45 মিনিটের পরে আর মাথায় কিন্তু কিছু ধরে না, খুব সমস্যা, অস্থির। আর এই বয়সে আমি নিজেও দেখতাম যে স্টুডেন্টরা এবং আমাদের প্রতিজনেই এত, আমাদের বিভিন্ন বক্তারা অনেক বলেছেন এখানে, আমি এত বেশি বলবো না, তবে এতটুকু বলবো যে অনেক বিষয় আছে যেগুলো আমাদের যেসব লিডাররা আমাদের দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, দিয়েছেন, তাদের সম্পর্কে আমাদের, যাদেরকে এতদিন আমাদেরকে জানতে দেওয়া হয়নি, তাদের সম্পর্কে আমাদের জানা। এখানে আমরা সবসময় দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই যুব সমাজ নিয়ে উনি সবসময় চিন্তা করেন। এবং আজকের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আমি কয়েকটা কথা, ওনার যে চিন্তা ভাবনা, সেই কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই। আমরা সবাই জানি যে পরীক্ষা পে চর্চা, সেখানে উনি না করলেও পারতেন, কিন্তু উনি যোগাযোগ করার চেষ্টা করেন। নিশ্চয়ই অনেকে এর মধ্যে ওই মোদিজির যে পরীক্ষা পে চর্চা, এর মধ্যে অনেকে অংশগ্রহণ করেছেন। তো মোদিজি কি বলছেন, ড্রিম দেখা দরকার, স্বপ্ন আমাদের দেখা উচিত। এবং এই স্বপ্ন যখন দেখব আমরা, বেশি বড় ড্রিম দেখলেই তবেই গিয়ে আমরা কিছু করতে পারবো। ইফ ইউ ওয়ান্ট ক্যানন ইউ উইল গেট পিস্তল। যে বড় জিনিস চিন্তা করতে হবে, বড় কিছু ভাবতে হবে, তবেই আগামী দিন আমাদের এই যে মোদিজি কি বলছেন যে আমার এই যে যুব সমাজের যে ইউর ড্রিমস ইজ মোদিজ রিজলভ। এবং যত স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্ন যখনই আমরা দেখব, একটা স্বপ্ন দেখার পর সেটা রিজলভ যখন হয়, তাহলে আরেকটা নতুন স্বপ্ন দেখার ইচ্ছা হয়, এবং সেটা আবার করার জন্য যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু বাড়ে। মোদিজি এটাও বলেছেন যে আমাদের আগামী দিনের আমাদের দেশ চলবে কি করে, এই যে চড়াই অর্থাৎ দ্য শো মাস্ট গো অন। আজকে যারা এখানে যারা ছাত্রছাত্রীরা এসছেন, আগামী দিন আমাদের রাজ্যের এবং দেশের ভবিষ্যৎ। কিন্তু আমরা কিন্তু সবসময় অস্থির থাকি, এইভাবে চললে হবে না। এবং আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমরা প্ল্যাটফর্ম পাইনি। আমরা কীরকম প্ল্যাটফর্ম পেয়েছি আমি বলছি আমার ব্যক্তিগত জীবন থেকে। আমাদের মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, 70-71 সনের ঘটনা আমি বলছি, কিভাবে কত লোকের জীবন নষ্ট হয়েছে। তখন আমরা তো মনে হয় সাপলুড্ডুর মতো কোনো রকমে এদিক সেদিক করে ওই 100 চলে গেছে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট দ্যাট টাইম। এবং আমার খুব ভালো লাগলো আমাদের মাননীয় সভাপতি এত সুন্দরভাবে বলেছেন, এই দেশকে বা এই রাজ্যকে কিভাবে পিছিয়ে রাখা যায় আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক স্তরে, তার জন্য কিন্তু বিভিন্ন কনস্পিরেসি রয়েছে। তৎকালীন সময়ে ছিল 70-71 সনে। স্কুলে যাব, কখন যে বোমা পড়বে আমরা জানতাম না। আরে পড়াশোনা করতে এসছি, সেখানে কিসের বোমা? অর্থাৎ এই যে অস্থিরতা, স্টুডেন্টরা, ভারতবর্ষের যারা স্টুডেন্টরা থাকবে, তারা যদি শিক্ষিত হয় তাহলে তো মুশকিল অন্য দেশের জন্য। কাজে সেখানে অস্থিরতা রাখতে হবে। এবং সেখানে বোমা ফেলার পর কি বলতো, যে কাগজে বোমা। আমরা সবাই জানি এগুলো, যারা পুরনো লোক অনেকেই জানে, কাগজে বোমা, বোমা না,
কিন্তু কাগজে বোমা। আর এই বোমা বানাতে গিয়ে আর এই বোমা ফেলতে গিয়ে বহু লোক মারাও গেছে এবং অনেকের অঙ্গহানিও হয়েছে এবং অস্থির একটা পরিবেশ আমরা কিন্তু সেটা এখন কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছে না। সেখানে কি হতো আমরা সবাই জানি যে যখন চায়নার যুদ্ধ হলো, ভারত আর চায়নার যুদ্ধ হলো, তারপরে এই কমিউনিস্টদের একটা নতুন কমিউনিস্ট পার্টি আবার সৃষ্টি হলো। আগে ছিল সর্বভারতীয় কমিউনিস্ট পার্টি, সেই সর্বভারতীয় কমিউনিস্ট পার্টি যেটাকে বলে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সেটাকে ভেঙে যারা চায়নাকে সমর্থন করে তাদেরকে সিপিআইএম নাম দেওয়া হয়েছে, আর যারা রাশিয়াকে স্মরণ করে তাদের সিপিআই। এই হচ্ছে অবস্থা। তো সেখানে বোমা মারার আগে বা পরে কী লেখা হতো ওয়ালের মধ্যে? এক তো স্কুলের সৌন্দর্য শেষ, সেখানে লেখা থাকতো যে চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান। আজকে খুব ভালো লাগছে আমার প্রেসিডেন্ট সাহেব এত সুন্দরভাবে বলছেন যে মাইন এত আমাদের ছত্তিশগড়ে এই যে নকশালিজম স্টার্ট হয়েছে কেন? এই মাইন যদি ওখান থেকে এক্সট্রাক্ট করে নেয় আমাদের দেশ, আমরা এক্সট্রাক্ট করতে পারি, সেখানে যদি মানে অস্থিরতা থাকে তাহলে তো এই মাইনের যেগুলো আছে মিনারেলস সেগুলো নিয়ে তো দেশ আগে সামনে চলে যাবে। তো এগুলো আগে বুঝতে হবে। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের আগামী দিনে এই পৃথিবী বা রাজ্যটা তাদের কাছে যাদের কাছে নলেজ থাকবে, এবং এই নলেজের জন্য আমার তো এমনিতে নলেজ আসবে না, সেইভাবে আমার পড়াশোনা করতে হবে। এবং এইরকম একজন লিজেন্ড ব্যক্তি আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা কজন এখানে পড়ি? আমরা তো সব সাবজেক্টস নিয়ে পড়ি, কোনো রকমের পরীক্ষায় পাশ করতে হবে। কিন্তু তার বাইরেও যে এই ধরনের মহান ব্যক্তি কতজন জানতো? আগে জানতো না, আমরাই তো নিজেরা খুব কম জানতাম, নাম শুনেছি। কিন্তু পরবর্তী সময়ে আমরা জানলাম যে এই ব্যক্তির অবদানের কথা। ওই যে আমাদের যুব মোর্চার যিনি স্টেট প্রেসিডেন্ট উনি বলেছেন যে বাবার হইল আবার জ্বর, ওষুধে ছাড়িবে না। তো এইভাবে মুঘল সাম্রাজ্যের সম্পর্কে আমরা জানতাম, কিন্তু আমাদের এখানে পণ্ডিত দীনদয়ালজির সম্পর্কে জানানো হতো না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে জানানো হতো না। কাজে আজকের এই সম্মেলন, সেখান থেকে এটাই একটা আহ্বান থাকবে, মেসেজ থাকবে যে যিনি 33 বছর বয়সে আজকে আমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির 33 বছর বয়সে তো আমাদের এখানে অনেকেই কিছু করতে পারে না বর্তমানে, সেই জায়গায় উনি ভাইস চ্যান্সেলর হয়েছেন, স্যার আশুতোষ মুখার্জির সন্তান। উনি ইচ্ছে করলে আয়েস করতে পারতেন ঘরে বসে, কেন যেতেন? তা আজকে আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে আলোচনা রেখেছেন যে এই যে রাষ্ট্রবাদী এই বিষয়ই তো আমাদের আসেনি, যে আমার রাষ্ট্রের জন্য আমার চিন্তা করতে হবে প্রথম। কারণ রাষ্ট্রকে কোগলা যদি করা যায় এই যে নকশালিজমের নাম দিয়ে, আমরাও কিন্তু তাতে করে এফেক্টেড হয়েছি। বহু লোক আমরা হারিয়েছি, আমাদের বহু ছেলে যারা আছেন এবং তাদের মধ্যে ইন্টেলেক্টের যে মাত্রা অনেক স্ট্রং ছিল, কিন্তু তাদেরকে ভুল বুঝে তাদেরকে দাবিত করেছে এবং কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। কারণ আমরা তখন জানতাম না এই দেশের জন্য এরকম 33 বছরের, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে উনি গর্ব করেন যে আমার কাছে সবচেয়ে বড় অস্ত্র রয়েছে ভারতবর্ষে, সবচেয়ে বড় অস্ত্র, এবং সেই অস্ত্রের নাম হচ্ছে আমার যুব সমাজ, ইয়ুথ। এবং তাদের বয়স কত? আমার পূর্ববর্তী বক্তা বলেছেন 18 থেকে 35 বা 40 বছর। এরা গর্ববোধ করেন এবং এদের উপর মানে বেস করে যত প্রোগ্রাম, যত স্কিম, যা খুশি করছেন, আগামী দিন যেভাবে আজকে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, G20 কথা আমরা সবাই জানি, সেই জায়গায় উনি কাজ করছেন একমাত্র আমাদের এই যারা ইয়ুথ আছেন তাদের জন্য। কিন্তু কথা হচ্ছে আমাদের ইয়ুথদের বোঝার জন্য আজকের এই যে ছাত্র সমাজকে এই কারণেই এইরকম একটা প্ল্যাটফর্মে আজকে আনা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি একটা জায়গায় এখনও উনি বলে থাকেন প্রায়শ যে যারা এই যুব সমাজ আছে, এই যুব সমাজের
যার বাড়িতে কেউ রাজনীতির সাথে যুক্ত নয় এমন ব্যক্তি এই ধরনের যুব সমাজ থেকে একজনকে, অ্যাটলিস্ট একজনকে, কারণ অনেক সময় দেখা যায় তার বাবাও রাজনীতিতে ছিলেন, তার বোনও ছিল, এরকম ইত্যাদি থাকে। উনি বলছেন যার রাজনীতির কোনো ধারে কাছেও নেই এইরকম লোককে আমার আনতে হবে সমাজ থেকে। আমরা জানি যে রাজীববাবুও বলছিলেন একটু আগে যে রাজনীতির সাথে কেউ আসতে চান। আমি নিজেও রাজনীতিতে আমি ডাইরেক্টলি ছিলাম না, রাজনীতির বিষয়টাই আসে এবং সেটা আমরা যে ধরনের রাজনীতি আমরা দেখেছিলাম সেই রাজনীতি হচ্ছে যে অন্যান্য পার্টির যে রাজনীতির যে সংজ্ঞা, সেই রাজনীতির সংজ্ঞা আমরা দেখে এসেছি। কিন্তু এই যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য রাজ্যের জন্য আমাদের চিন্তা করতে হবে, এই ধরনের যারা লিজেন্ড ব্যক্তি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়ালজির, যারা এখানে আপনারা দেখেছেন যে আমাদের পার্টির কোনো প্রোগ্রাম হলে ভারত মাতাকে প্রথমে আমাদের সম্মান জানাতে হয়, পণ্ডিত দীনদয়ালজি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়ে তারপর কিন্তু আমরা কথা বলি, কারণ ওনারা আমাদের দেখিয়েছেন কিভাবে আমাদের বাঁচতে হবে আগামী দিন এবং কিভাবে দেশ বাঁচবে, কিভাবে আমাদের এই রাজ্যকে বাঁচাতে হবে। তো এর জন্য আজকে আমাদের এই যে সমাবেশ সেটা খুব অত্যন্ত প্রয়োজন। আমার মনে হয় যে এখানে বিশদভাবে আলোচনা করেছেন আমার পূর্ববর্তী বক্তারা। আজকে এখানে এই যে জেনজি একটা নতুন প্রতিদিনই আমরা নতুন নতুন জিনিস শুনি, জেনজি অদ্ভুত। আমাদের যুব সমাজের জন্য আজকাল কি ককরোচ পার্টি একটা শুরু হয়ে গেছে, ককরোচ পার্টি। আর 16 পার্টিও কদিন আমি জানি না কবে আসবে। অদ্ভুত অদ্ভুত ঘটনা, দেশের সাথে সম্পর্ক নাই, আমাদের সংস্কৃতির সাথে যুক্ত নয়, এবং এগুলোর পেছনে কিন্তু দেখা যায়, আমি মনে আছে যে দিল্লিতে জিজ্ঞেস করছে যে তুমি কেন এসেছো ভাই এই যে প্রোগ্রাম ইয়েতে, এই যে আন্দোলন করছো? বলে না আমরা পদত্যাগ চাই। কার পদত্যাগ চাই? বলে ধর্মেন্দ্র সাহার পদত্যাগ চাই। তো ধর্মেন্দ্র সাহা জানেই না ধর্মেন্দ্র আর আমাদের ধর্মেন্দ্র প্রধান নাকি অমিত শাহ। তো এরকম আরেকজন বলছেন যে আমরা কার পদত্যাগ চাই? বলে আমরা অমিত প্রধানের পদত্যাগ চাই। তো এই যে অবস্থাটা চলছে যে আমরা কিছু না জেনে আমরা হঠাৎ করে আমরা ইমোশনাল, ইয়ং জেনারেশন, নিজেকে যদি আমরা কনসেন্ট্রেট করি, যারা আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে খালি ওদেরকেও যদি আমরা ফলো করি, তাহলে আমাদের মেন্টাল যে কন্ডিশনটা সেটা কিন্তু অনেক বেশি, আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু সবসময় ভাইব্রেশন আর খারাপের দিকে কিন্তু যাওয়ার একটা প্রবণতা থাকে। এটা যে কোনো বিষয়ে, আমি যে বিষয়টা আমি বলছিলাম যে 70-71 সনে আমরা দেখেছি এখানে যে যারা বোম মারতে পারতো, যারা কি বলতো যে লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডু রেড রিভলিউশন, ওয়ালে লেখা থাকতো, আর নেতাদের ছেলে মেয়েদের সব বিদেশে পড়াচ্ছিল, এসব কমিউনিস্টদের, সবাই আমরা সবাই জানি। আর সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে বলছে স্কুল কলেজ ছেড়ে রেড বিপ্লব, রক্ত বিপ্লব করার জন্য। আরে দেশ তো স্বাধীন হয়েছে, আবার কিসের বিপ্লব? এখনও চলছে। এখন তো আবার দেখা যাচ্ছে যে আরবান নকশাল, তারাও কিন্তু অনেক সময় এই ধরনের, এবং বোঝা যাবে না কিন্তু এমনভাবে তারা কিন্তু খুব প্রাজ্ঞ এবং তাত্ত্বিক লিডার হয়, কিন্তু ভেরি টাফ কিন্তু ওদেরকে চিনা। যেভাবে আমরা দেখেছি আজকাল দেশের যারা আমাদের নাগরিকরা আছেন, আমরা কনভার্সনের রাজনীতি আমরা দেখেছি অনেকভাবে, কিভাবে তাদেরকে, অনেক সিনেমা হয়েছে আপনারা সবাই জানেন। তো একটু বি কেয়ারফুল, সাবধানে থাকতে হবে। আমাদের সংস্কৃতি এত বেশি স্ট্রং, ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। খালি জেনজি করলে হবে না। আসল জেনজির যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে যুবশক্তির সৃজনশীলতা। সেটা আমাদের যত বেশি, আমরা বিবেকানন্দজি বলছেন যে যদি অন্তরের বিকাশ যত বেশি করা যাবে তত বেশি আমরা নিজেদেরকে চিনতে পারবো। উই আর বর্ন ফর আদার্স, নট ফর আওয়ার সেলফ। আমরা কী করি যে আমি আমার জন্য, আমার ঘরের নিজের জন্য এইসব চিন্তা করি, কিন্তু দেশের জন্য যে চিন্তা করা, যখন এই বিষয়টা আসবে, আজকে সেই প্ল্যাটফর্ম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দিয়েছেন। আমরা এটাও দেখেছি যে এখনকার যে প্রযুক্তি এবং ডেটার যুগ, এখন
এআই এর যুগ, সেটাকে কিভাবে ব্যবহার করা যায়। আজকে আমরা বই খালি পড়াশোনা করতাম, এটা ইমাজিন করতাম, এখন 3 ডাইমেনশনালে যদি বায়োলজির স্টুডেন্ট এখানে কেউ থাকে, 3 ডাইমেনশনাল অ্যানাটমি করতে গেলে সমস্ত 3Dর মাধ্যমে আমরা সব কিছু দেখতে পারি, কোথায় নার্ভ আছে, কোথায় ব্লাড ভেসেল আছে, কত সুবিধে। তো এখন পুরো দুনিয়াটা হাতের মুঠোয়, সেটা যদি ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি। আমার এক এক সময় খুব ভালো লাগে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন যখন আমাদের দেখা যায় যে মক পার্লামেন্ট যখন হয়, ত্রিপুরার ছেলেমেয়েরা এত সুন্দরভাবে সেখানে যখন তাদের পারফরমেন্স দেয়, নিজেদেরকেও খুব গর্ববোধ করি আমরা যে আমাদের ফিউচার রেডি আছে। কিন্তু একজন দুজন হলে হবে না, এটা সমষ্টিগতভাবে সবাই যদি এটাকে আরও সেটাকে পুক্ত করে, আরও স্ট্রেংথেন করে, তাহলে আমাদের পক্ষেও সুবিধা হবে। এখানে সেলফ লার্নিংয়ের যে বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে নিজেদেরকে সেলফ লার্নিং, সেলফ মেড পারসন, এটাও করতে হবে। টিচাররা পড়াবে ঠিকই, কিন্তু নিজেরও চিন্তা ভাবনা করতে হবে যে আজকের যে সাবজেক্ট, প্রতিটা সাবজেক্ট ইনসাইট যেতে হবে। সেটা স্টার্ট আপ ও উদ্ভাবন, ইনোভেশন, মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে স্টার্ট আপ যে বিষয়টা বলছেন যে ইউ শুড নট বি জব সিকার, ইউ শুড বি জব ক্রিয়েটার। আমরাই নিজেরাই জানি না যে আমি ইচ্ছে করলে নিজেই মানে জব ক্রিয়েশনের জন্য আমি কাজ করতে পারি। খালি চাকরি নাই চাকরি নাই, আর চাকরি তো সেটা হবে, কিন্তু চাকরির বাইরেও আমি ইচ্ছে করলে যে অনেক কিছু করতে পারি। তার জন্যই স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া এই সুযোগগুলো কিন্তু দিয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় যে আমাদের সংস্কৃতি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ঐতিহ্য, সেটাকে আমাদের সেটাকে কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, সমস্ত মানুষের কাছে। আমি নিজে যখন বাইরে পড়তাম, আমি একটা গ্রামে আমি গিয়েছিলাম বিহারে। সেখানে আমি একটা কথা বলছি, সেখানে আমরা হিন্দি সিনেমার মধ্যে এগুলো দেখতাম। হোলির সময় আমি গিয়েছিলাম, সেখানে এক একটা বাড়ির যিনি নাকি সবচেয়ে বয়স্ক, উনি সেখানে রামায়ণ বা মহাভারত কন্টিনিউয়াস পড়ছেন এবং বহু লোক এসে বসে থাকতেন। তো এই যে রামায়ণ মহাভারত, আমি জানি না এখন ছেলেমেয়েরা কতটুকু রামায়ণ মহাভারত, কিন্তু এই জায়গার মধ্যে প্রতিদিন আমার মনে আছে যে মেডিসিনের, একবার আমরা মেডিসিনের পড়াশোনা করে গেলাম, মেডিসিনের ডাক্তারবাবু আমাদের জিজ্ঞেস করছেন একটা পেশেন্ট দেখিয়ে যে বলো তো কীরকম, আমি দিয়ে গুলিয়ে ফেলছি, আরে কী শিখে এলাম বলতেই পারছি না। তখন স্যারে বলছিলেন, প্রফেসর উনি বলছিলেন रामायण महाभारत देखे हो? हम बोला हाँ देखे। रोज पढ़ना उसको, रोज पढ़ना, डेली तुमको कुछ ना कुछ मिलेगा, एवरी डे। এবং এটাই বলছেন যে যত বেশি পড়াশোনা করবে, যত বেশি ডেইলি পড়বে, সে তার মধ্যেই কিন্তু সব কিছু এটার ভিতরেই আছে। এবং বুঝার বিষয়টা, একদিন আমি পড়লাম, আমাদের মধ্যে কি হয়, একবার আমরা পাশ করে গেলাম, আমরা মনে করি আমরা সব জানতাম, এরকম না। নতুন নতুন এখন ইনোভেটিভ কিছু জিনিস আসছে, নতুন নতুন জিনিস, কিন্তু আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে যারা আমাদের এত মানে দিয়ে গেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব যারা আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, মার্গদর্শন করিয়েছেন, তাদের যে জীবন সেই সম্পর্কে যখন আমরা জানবো, আমরাও কিন্তু অনেক বেশি ইনফ্লুয়েন্স হব। আমরা সামনের দিকে যাতে আরও বেশি কাজ করতে পারি তার জন্য, কিন্তু এটা কখন হবে, যত বেশি আমরা জানব। আজকে এখানে 125তম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এখানের যে ছাত্রদের যে এই সম্মেলন, আমি সত্যি আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে আগামী দিনে যুব সমাজকে নিয়ে আমাদের মানে প্রাউড হওয়ার যে বিষয়। আজকে মন কি বাত অনুষ্ঠান, এই মন কি বাত অনুষ্ঠানে আপনারা বলুন পৃথিবীর কোন জায়গায় কোন রাষ্ট্রনেতা মন কি বাত অনুষ্ঠান করে থাকেন? করেন না তো, কোথাও নেই। এবং এর মাধ্যমে উনি কিছু করেন না, কিন্তু অনেকে এটা নিয়ে কটাক্ষ করেছেন, বিভিন্ন পার্টির যারা বিরোধী দলের ওরা অনেক কটাক্ষ করেন, কিন্তু আজকে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে উনি একজনের কথা আরেকজনকে বলছেন এবং এই যুব সমাজের সাথে উনি কথাও বলেন, কানেক্ট করেন। আমরা জানি, আমরা যারা জনপ্রতিনিধি, অনেক সময় কি হয়, আমাদের কাজের চাপে বা বিভিন্ন কারণে আমরা কিন্তু যাদের দ্বারা নির্বাচিত হয়ে আমরা আজকে মিনিস্টার হয়েছি, এমএলএ হয়েছি, বিধায়ক হয়েছি, অন্যান্য জনপ্রতিনিধি হয়েছি, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই
এই যে উনি একটা আমাদের দিয়েছেন যে কানেক্ট করা, মানুষকে ভুললে চলবে না, মানুষের সাথে কানেক্ট করা, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা করেছেন। কারণ উনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভালো করে বুঝেছেন এবং কিভাবে পথ প্রদর্শক হিসাবে উনি যা যা দিয়েছেন সেটাকে জেনেছেন। পণ্ডিত দীনদয়ালজি কি করেছেন, কি দিয়েছেন, সেগুলো আজকে ইন্টিগ্রাল হিউম্যানিজম, এখানে বলা হয়েছে ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, কিন্তু এই যে ইন্টিগ্রাল হিউম্যান সেটাকে ইজম শব্দ দিল এই কারণে যাতে এটাও একটা আমাদের ফিলোসফি এবং আমাদের পার্টিরও ফিলোসফি। এটা যত পড়া যায় তত বেশি কিন্তু আমরা উদ্বুদ্ধ হব, কেউ জানে না এই বিষয়ে। এবং আজকে সারা পৃথিবীর মধ্যে দেখা গেছে যে ইন্টিগ্রাল হিউম্যানিজম ছাড়া মানুষের উন্নয়ন অসম্ভব। আজকে 21শে জুন আপনারা দেখুন, যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন ইউনাইটেড নেশনকে যে 21শে জুন এটা আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে আপনারা পালন করুন। অনেকে মুসলিম কান্ট্রিগুলো কিন্তু অনেকে বলছেন আরে এটা তো এরকম, আমরা এটা তো হিন্দুত্ববাদী বা একটা রিলিজিয়াস ম্যাটার, কিন্তু উনার আহ্বানের সাথে সাথে এতগুলো দেশে আজকে 21শে জুন এই যোগার মাধ্যমে কি হয়, যোগা মানে যোগ, নট মানে মাইনাস, ইট ইজ প্লাস। আমার যে সোল, আমার যে চিন্তা ভাবনা, আমার যে বডি এবং ইন্টেলেক্ট, এইগুলোকে একসাথে করা, অর্থাৎ আমার নিজেকে চেনা যোগের মাধ্যমে। আমরা কিন্তু আজকে একটু আগে আমি একটু প্রেস ক্লাবে আমি গিয়েছিলাম, সেখানে বলছে যে এই গাছটা ডায়াবেটিস নাকি ঠিক করে দেয়, তো জল দিলাম আমরা সেই গাছটাতে। অর্থাৎ প্রকৃতির মধ্যে সব কিছুই আছে, কিন্তু আমরা কিন্তু সেগুলো বুঝতে পারি না। নিউটনস সে আগেও দেখতো যে আপেল উপর থেকে যখন পড়ে তো নিচে নামে, কিন্তু ওই সময়ে হঠাৎ করে ওনার ক্লিক করলো এটা তো নিচে না নেমে উপরেও তো যেতে পারতো, আমরাও দেখতাম। অর্থাৎ প্রকৃতির মধ্যেই দিয়েছে এবং এর থেকে আজকে গ্রেভিটেশন আমরা যে বলি সেটা কিন্তু আবিষ্কার হয়েছে। তো আমাদের যে নেক্সট এই জেনজি যেটা বলি, এসব আন্দোলন না করে আগামী দিনে ইনোভেটিভ ভালো জিনিস, মহাভারত, রামায়ণ এবং আমাদের যে জিনিসগুলো আমাদের দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা, তাদের সম্পর্কে আমরা যদি জানি, তারকে বেস করে তার মধ্যে এডিশন অল্টারেশন করে আরও কিভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের আগামী দিনের যে নেক্সট জেনারেশন তাদের জন্য আমরা কি করতে পারবো, তার গেটওয়ে আমাদের বানাতে হবে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি এই কথাটা বলবো, আজকে এইরকম একজন মহান দেশপ্রেমিক এবং শিক্ষাবিদ এবং বিশিষ্ট সংসদীয় নেতা এবং একটা দূরদৃষ্টি সম্পন্ন এক রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা আমি নিবেদন করছি। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনায় কি কি কাজ করছেন, কাশ্মীর নীতি এবং ধারা 370 বা 35-এ, সেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে একই দেশের মধ্যে আলাদা নিশান, আলাদা বিধান এবং আলাদা প্রধান, সেটা কি করে হবে, নেই চলেঙ্গে উনি নারা দিয়েছেন। এবং কাশ্মীরে যেতে গেলে পারমিট লাগবে, আরে আমাদের দেশ, অথচ সেখানে পারমিট নিতে হবে। উনি জেনে শুনে উনি গেলেন এবং এটাতে কিন্তু পরিষ্কার যে আজকে উনার যে মৃত্যু হয়েছে, এই মৃত্যু কি করে সম্ভব হলো। ইচ্ছে করলে আমি এখন একটা জায়গায় পারমিট যদি আমার লাগেই, তাহলেই উনাকে তো ইন্ডিয়াতে অ্যারেস্ট করতে পারতো, ইন্ডিয়াতে কেন অ্যারেস্ট করা হয়নি? তাহলে ওনাকে ইচ্ছে করে যেতে দেওয়া হলো। আমার এখন যদি আমি বাংলাদেশের আমি যাই, আমি পাসপোর্ট ছাড়া যদি যাই, আমাকে তো এখানে আখাউড়ার মধ্যে আটকে দেবে, আমাকে বললে যাও তুমি। আর ওইখানে যদি বাংলাদেশের যদি ওরা অ্যারেস্ট করে, তাহলে ইচ্ছাকৃতভাবে আমি দিলাম, তো ওখানে ইচ্ছে করে দিয়েছে, ভিতরে গেছে, ওখানেই আটকাতে পারতো। এবং আমার পূর্ববর্তী বক্তারা এই কথাটা বলেছেন যে উনার যে এই এক দেশ এক বিধান এক প্রধান এক নিশান, অখণ্ড ভারতের কথা বলছেন, আজকে ফ্র্যাগমেন্টেড ওয়েতে আজকে বহু জায়গায় কতভাবে এক একবার চেষ্টা করে যে এ দেশ টুকরে টুকরে হোঙ্গে, কত রকমের নারা আমরা দেখেছি। আজকে কাজে এগুলো এখনকার যারা ছেলেমেয়েরা তাদের বুঝতে হবে
গণফৌজনা না থাকিলে জনগণের কিছুই থাকে না, এইগুলো দেখতাম আমরা। কি বলতো যে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান, বন্দুকের নল থেকে মানে রাজনীতির উৎস। কি ধরনের মানে কথাবার্তা আমরা শুনতাম। এই যে আমাদের যে নর্মাল থাকা অসম্ভব, আমাদের যে সবসময় ওই বয়সে যখন তোমাদের বয়স ছিল আমরা মনে করতাম আরে এই ধরনের তাত্ত্বিক কথা বলছে হয়তো বা ঠিকই, তা আমার মতো যারা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে তাদের তো জীবন শেষ গেল। তো শেষ পর্যন্ত এবার এই যে নকশাল, এই নকশালকে জিরো নকশাল, মাননীয় হোম মিনিস্টারজি বলেছিলেন যে আমি জিরো নকশাল, জিরো টলারেন্স এবং নকশাল মুক্ত যে আজকে আমাদের এই যে রায়পুর বা আমাদের যে উত্তরাখণ্ড না, আমাদের ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, ইভেন আমরা এই মহারাষ্ট্র পর্যন্ত যেভাবে এটাকে নির্মূল করেছেন, আমরা বলতে পারি নকশাল মুক্ত ভারতবর্ষ এখন। কিন্তু তারপরেও যখন যেভাবে ওনাদেরকে মানে মানে ওদেরকে শেষ করা হলো, আমাদের বন্ধু যারা আছেন বর্তমানে যারা কমিউনিস্ট করেন এই ত্রিপুরা রাজ্যে 35 বছর রাজত্ব বলছেন, ওদের সাথে আলোচনা করলেই পারতো, এইভাবে মারাটা ঠিক হয়নি। আপনারা ভাবুন, তারপরেও বলছে ওদের মারা উচিত হয়নি। আরে বারবার ওনাদেরকে আহ্বান করা হয়েছে আপনারা আসুন, টেবিলে বসুন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা এই যে বর্তমান বাস্তবায়ন, আমি বলবো যে এটাকে ইমপ্লিমেন্টেশন কে করলো। 70 বছর আগে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বীজ রোপণ করেছেন, সেটা আজকে 370 এবং 35-এ সেটাকে বাতিল করলো। জম্মু অ্যান্ড কাশ্মীরে শান্তি এসছে, মানুষ খুশি সেখানে। আবার নতুনভাবে জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রচুর পর্যটন সেখানে যাচ্ছে এবং প্রচুর ঘটনা আছে যেগুলো মানে আপনারা সবাই জানেন যে পণ্ডিত যারা কাশ্মীরি পণ্ডিত তাদেরকে কিভাবে খুন করা হয়েছিল। এবং এই ভাবনার উপর ভিত্তি করেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথমে কিন্তু উনি রাজি ছিলেন না দেশ ভাগ হোক, প্রথমে রাজি হননি। কিন্তু যখন নোয়াখালীর রায়ট এবং গ্রেট ক্যালকাটা কিলিংস হলো, সবাই আমরা যে গ্রেটার ক্যালকাটা কিলিংস নামে পরিচিত, তখন উনি ভেবেছেন যে অসম্ভব, ওদের সাথে থাকা যাবে না, এই কঠোর যারা মুসলিমরা আছেন তাদের সাথে থাকা যাবে না। উনি তখন বললেন যে ভারত ভাগ করার আগে আগে বাংলা ভাগ করতে হবে। আজকে ওয়েস্ট বেঙ্গলে আজকে কি অবস্থাটা ছিল, আজকে আমার মনে আছে, আজকে ওয়েস্ট বেঙ্গলের যদি বলবো যে সৃষ্টি করেছেন, সেটা সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং আমার মনে আছে যখন ইলেকশনে ক্যাম্পেইন করতে গেলাম, অনেক জায়গায় গেছি আমরা প্রায়শই ওয়েস্ট বেঙ্গলে যেতাম, কলকাতায় যাই। কিন্তু এইবার যখন ওথ টেকিংয়ে গেলাম, যখন এয়ারপোর্ট থেকে নামলাম, এটা মনের মধ্যে এরকম একটা শান্তি লাগছিল যে মনে হচ্ছে যে আমাদের রাজ্য, আমাদের দেশের কাছে আমরা এসেছি। একটা স্বাধীনতার যে একটা হাওয়া, সেই ইয়েটা দিয়েছে। শুধু আমার না, আমি তো একটা টিপ অফ দ্য আইসবার্গ, সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছিল। আমি গত পরশুদিন আমি ভোপালে গিয়েছিলাম, সেখানে মাঝখানে বাঙালি যারা আছেন, আপনারা জানেন বাঙালিরা কিন্তু যেই জায়গায় যে একটা অ্যাসোসিয়েশন বানিয়ে ফেলে, সেখানে আমি গিয়েছিলাম। ওরা বললো, আমাদের ত্রিপুরার একজন ডাক্তারবাবু, আমার সমসাময়িক, উনি প্রেসিডেন্ট, আমাকে বললেন আপনি এসছেন একবার, ওনার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে গেছি আমি। বলছেন যে আমরা কি আনন্দ জানেন তো, এর কী ব্যাপার, যে পশ্চিমবাংলার এই বিজয়ের জন্য আমরা সত্যিই আনন্দিত। তো সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটার পর এক এই জিনিসটা করেছেন। আমরা এই সিএ, আমরা যে সরকার নাগরিকত্ব সংশোধনী আইন, সেটা কে প্রথমে আওয়াজ তুলেছেন? এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যে নেহরু লিকায়েত যে চুক্তি হয়েছিল, সেখানে যে কারণে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, ডিটেলস বলেছেন, সেই চুক্তির বিরোধিতা করে উনি মন্ত্রিসভার থেকে উনি পদত্যাগ করেন এবং বলেছেন যে আমাদের হিন্দুদের যারা আছেন তাদের নিরাপত্তা দিতে হবে। আজকে এই সিএ এর মাধ্যমে যারা সংখ্যালঘু, ওই দেশের যারা সংখ্যালঘু, সেখানে হিন্দু, বুদ্ধিস্ট এবং খ্রিস্টান, জৈন, শিখ, তাদেরকে এই সিএ এর মাধ্যমে
আজকে যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তা করেছেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটা করছেন। এবং নাগরিকত্ব আইন সেটা বলেছেন, প্রথমে 2014 ডিসেম্বর অবধি বলেছিলেন, এখন আবার সেটা বাড়িয়ে আবার 2024 ডিসেম্বর পর্যন্ত করেছেন। তো এই জায়গায় তাদেরকে নিরাপত্তার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী উনার যে চিন্তাভাবনা সেই কাজ, এর জন্য বলছি অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো উনারা যে কথাগুলো বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস যে কথাগুলো বলেছেন, ঋষি অরবিন্দ, এক একজন দিগ্গজ ব্যক্তি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এত বড় আমরা এখানে একটু আগে ওনার যে রাষ্ট্রগান আমরা করলাম একটু আগে, কি না হয়েছে আমাদের এই মানে ওয়েস্ট বেঙ্গল থেকে এক একজন রামকৃষ্ণ পরমহংসদের থেকে আরম্ভ করে কে না এখানের এই জন্মগ্রহণ করেছেন, তাদের সম্পর্কে আমরা না জেনে ওই যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, লেনিন সম্পর্কে জানবো নাকি স্টেলিন সম্পর্কে জানবো, তো এদের সম্পর্কে কম একটু জেনে আমাদের এই ভারতবর্ষে যারা একজন লিজেন্ড ব্যক্তি যারা আছেন বিবেকানন্দজি সম্পর্কে জানা সেটা প্রয়োজন। এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করে দেখাচ্ছেন। শিল্পমন্ত্রী হিসাবে উনি যখন ইন্ডাস্ট্রিয়াল পলিসি করেছেন, আপনারা দেখুন যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, তারপরে সার কারখানা সিন্ধ্রিতে, হিন্দুস্তান এয়ারক্রাফটের মতো এরকম অনেক রাষ্ট্রায়ত্ত যে ইন্ডাস্ট্রি করেছেন, সেটাকে দেখুন এখন মাননীয় প্রধানমন্ত্রীজি কীভাবে করছেন। মেক ইন ইন্ডিয়া একই জিনিস, কিন্তু উনি বলছেন যে মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর, সেলফ রিলায়েন্ট আমাদের এই দেশ হতে হবে। এই কনসেপ্টই ছিল না আমাদের। নিজের দেশের উৎপাদন এবং ভোকাল ফর লোকাল, এই কথাগুলো তো আগে কোনোদিন শুনিনি আমরা। তো আজকে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো করছেন। আমি সব জায়গায় একটাই কথাই বলি, স্বদেশ আমাদের এই যে দেশ স্বাধীন হয়েছে, এরপর আমরা ভুলে যাই যে কিভাবে স্বাধীন হয়েছে সেই ইতিহাস কিন্তু আমরা জানতে চেষ্টা করি না। কয়েকটা বিষয় এই কারণেই, এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন হর ঘর তিরঙ্গা, প্রতিটা ঘরে আমরা পয়সা দিয়ে কিনে 15ই আগস্টে আমরা হর ঘর তিরঙ্গা, অর্থাৎ দেশের যার জন্য যারা প্রাণ বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধের ভাবনা সেটা চলে আসছে। এক পেয়ের মাকে নাম, এক পেয়ের মাকেও আমি সম্মান দিলাম। আবার আজকে আমাদের যে বাতাবরণের যে সমস্যা হচ্ছে, পরিবেশ যে দূষণ হচ্ছে, তার প্রতি আমরা গাছ লাগিয়ে সেখান থেকে আমরা অক্সিজেনের মাত্রা আমরা বেশি পরিমাণে পাই, সেই বিষয় বলছে। উনি কি বলছেন? উনি বলছেন যে 75 বছর যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে, উনি বলছেন যে 75 সীমান্ত গ্রাম বীরকা নাম, অর্থাৎ এক একটা জায়গার মধ্যে, আমাদের ত্রিপুরাতেও আমরা 75টা জায়গায় আমরা দেখেছি, আমাদের ত্রিপুরাতেও বহু লোক যারা স্বাধীনতার জন্য তারা প্রাণ বলিদান দিয়েছেন, তাদের নাম আমরা খোদাই করে সেখানে করেছি। এবং অনেক আছে যারা বিএসএফ বা আর্মিতে কর্মরত, তাদের নামও এখনও দেশের জন্য যারা কাজ করছেন সেখানে। এই যে দেশাত্মবোধের ভাবনা যতক্ষণ ধরে না আসবে, তাহলে আমরা ওই জেএনজির যে এখন বর্তমান অবস্থা রয়েছে সেই দিকে আমরা যাব। বিবেকানন্দজিকেও জানতে হবে, পণ্ডিত দীনদয়ালজিকেও জানতে হবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অবশ্যই জানতে হবে। মাতৃভাষার প্রসার যদি আজকে বলি, উনি যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, সেখানে প্রথম সেখানে বাংলা কিন্তু অ্যালাউড ছিল না, এবং সেখানে মাতৃভাষা বাংলার যে পঠন পাঠন উনি শুরু করেছিলেন। অর্থাৎ আমার মাতৃভাষা সেটাকে উনি স্থান দিয়েছেন। এখন বর্তমানে আমাদের কি হয়েছে সেটাকে সামনে রেখে এখন আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি ওনার যে চিন্তাভাবনা সেটা কিন্তু করেছেন। এবং এখানে কিন্তু একদিক দিয়ে প্রযুক্তিকে যুক্ত করে আমার যে ভার্নাকুলার যে সাবজেক্ট আছে মাতৃভাষা, সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি যে পরিকাঠামো উন্নয়ন, উনি ইনফ্রাস্ট্রাকচারের উপরে প্রচণ্ড জোর দিয়েছেন। এখন উনার নামে জম্মু অ্যান্ড কাশ্মীরে চেনানি নাসরির যে টানেলটা আছে সেটার নাম মাননীয় প্রধানমন্ত্রীজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল সেটা দিয়েছেন। কথাটার অর্থ হচ্ছে যে আজকে আমরা যখন এই টাউন হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে, এখানে মেয়র সাহেব আছেন, উনি একটা ফাইল পাঠিয়েছেন আমাকে, উনি বললেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দেওয়ার জন্য এর আগেও আমরা একটা লেন আমরা করেছি এখানে। আমার যে
যে সরকারি বাংলো আছে সেটাকে আমাদের সরকার আসার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ল্যান্ড করা হয়েছে। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে বাস স্ট্যান্ড আছে, হ্যাঁ, নাগেরজোলা বাস স্ট্যান্ডে, সেখানে ওনার নামে আমরা করেছি। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। তো এইবার এটাকে যখন নাম দিলাম, হই 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 বিষয়, আরে বলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কেন দেবেন? তো কার নামে দেব? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে দেব না তো কার নামে দেবে? কয়েকদিন লম্ফ করেছে, হইচই করেছে। এখন ওনার নামে আমরা এখানে একটা মূর্তিও আমরা সেখানে ব্রোঞ্জের একটা প্রতিষ্ঠিত করব। তো আমরা সম্মান দিতে জানি, সম্মান আমাদের দিতে হবে। আমাদের ত্রিপুরাতে যারা জনজাতিরা আছেন, আমরা বারবার বলছি জনজাতিদের, এর আগেও তো অনেক সরকার ছিল। আমরা এই যারা মহারাজারা ছিলেন, মহারাজাদের যাতে কেউ না চিনতে পারে তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। আমরা এসে ডক্টর আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীজি এসে এবং ওনার মর্মর মূর্তিরও সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। পরবর্তী সময়ে যখন নতুন এয়ারপোর্ট হয়েছে সেখানেও আমরা আবার আরেকটা মর্মর মূর্তি ওনার বীর বিক্রম কিশোর মানিক্য। আমাদের বাড়ির সামনে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে একটা আইল্যান্ড ছিল নাম গোত্রহীন, সেখানে আমাদের সরকার আসার পর আমরা এটা 0 মাইল ফলক, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, এখান থেকে উদয়পুর 50 কিলোমিটার, কিন্তু সেটা কোথার থেকে স্টার্ট হয়েছে? সেটা হয়েছে ওই কামানচেমনির সামনে যে আইল্যান্ড, 0 মাইল ফলক আমরা ছোটোবেলায় দেখেছি, মাটির নিচে চলে গেছিলো, সেটাকে উঠিয়েছি, উঠিয়ে সুন্দরভাবে সেটাকে আবার সেটাকে আমরা সম্মান দিয়েছি এবং ওখানে আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর একটা মূর্তি প্রতিষ্ঠিত করেছে। আমরা সম্মান দিতে জানি। ভারতীয় জনতা পার্টি যারা এই দেশের জন্য কাজ করেছে, কেন আমরা সম্মান দেব না? আমরা এই কাজটা সবসময় করি। তো এইরকম আমরা যখনই আমরা শুনে অনেক বাইরে যখন কথা বলি যে ত্রিপুরার সম্পর্কে এমন একটা নাম বলুন, কার সম্পর্কে? আমরা বললাম যে আপনারা SD বর্মনের নাম শুনেছেন, লাচাজ SD বর্মন, RD বর্মন তো জানতেন তো কোথাকার? যখন ত্রিপুরার নাম বলি সবাই চিনে, কিন্তু আচ্ছা ত্রিপুরা মে জন্ম হওয়া, তো উনার নামে যখন আমি মুখ্যমন্ত্রী হই, উনার নামে এয়ারপোর্টে আসতে দেখবেন একটা পূর্ণ বয়াব একটা মূর্তি আমরা স্থাপন করেছি। সম্মান দিতে জানি। তা আমরা সম্মান দিচ্ছি এইরকম, যিনি রাষ্ট্রনেতা, এই দেশের জন্য বলিদান হয়েছেন, এত কাজ করেছেন, এটা নিয়ে ওদের সমস্যা যে আরে এটা তো লেনিনের নামে দেওয়া উচিত ছিল, তাহলে কোনো সমস্যা হতো না। বা স্টেলিনের নামে, স্টেলিন তো এত লোক খুন করেছে, আপনারা জানেন যে জার্মানের হিটলার থেকেও নাকি বেশি মানুষকে খুন করেছে। তো এরা তো এইসব লোকের পেছনে ঘুরে। তো আমরা মানুষকে সম্মান দিতে জানি। আজকে এখানে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন, আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে আলোচনা রেখেছেন। এগুলো নিয়ে একটু আমার মনে হয় পড়াশোনা করলে, আজকে তো AI এর মাধ্যমে অনেক কিছু দেখা যায়, বইয়ের মাধ্যমেও সেগুলোর যাচাই করা উচিত এবং কিভাবে আমাদের রাজ্যকে আমরা আরও উন্নতি করতে পারি। এবং আমরা কিন্তু করছি আমাদের মতো করে, আমরা অনেক কিছু করছি। আজকে স্বাস্থ্য ব্যবস্থার দিকেও আমরা অনেক উন্নয়ন করেছি, রাস্তাঘাট থেকে আরম্ভ করে খেলাধুলার সব জায়গার মধ্যে আমরা কাজ করছি। কিন্তু এরপরে নেক্সট কে করবে? আপনাদেরই করতে হবে সবাই। তো এর জন্যই এই উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়, সেটা তখনই আসবে যখন প্রপার জ্ঞান এবং সেই বুদ্ধিমত্তার যে প্রকাশ সেটা আসে পড়াশোনার মাধ্যমে। সেটা আপনারা করবেন। সবাইকে আমি আবার ধন্যবাদ দিব এই কারণে যে আপনারা এখানে সবাই এসে এতক্ষণ ধরে বসে আছেন। আমাদের মাননীয় সভাপতি আপনাদের বলেছেন চুপ করে থাকতে হবে, কথা শুনুন 5 মিনিট, বলেছেন না উনি প্রথমেই কিন্তু যা বলার বলে দিয়েছেন যে কিপ সাইলেন্স। এবং আপনারা এতদিন ধরে ধৈর্য সহকারে এতক্ষণ শুনেছেন আমাদের কথাগুলো। এবং আমাদের ভবিষ্যৎ কিন্তু আপনারা। আমরা ওই যে 400 রিলে হয় না, আমি নিজেও অ্যাথলেট ছিলাম, ওই যে ব্যানরটা কিন্তু এই যে ব্যাটনটা আমরা রেখেছি, ব্যাটনটা আপনাদের কাছে আমরা নেক্সট আগামী দিনে আমরা ছাড়বো এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। ওনার